একজন মুগ্ধতা ছড়ানো গীতিকার ও কবি আবু হেনা মোস্তফা কামাল, যার সৃষ্টি আজও আমাদেরকে মুগ্ধ করে। 1936 সালের 13 মার্চ পাবনা জেলায় জন্মগ্রহণ করা এই অসাধারণ মানুষটি তাঁর জীবন ও কর্ম দিয়ে বাংলা সাহিত্য ও সঙ্গীতে এক চিরন্তন ছাপ রেখে গেছেন। ব্যক্তি আবু হেনা মোস্তফা কামাল সম্পর্কে বলা তার সন্তান হিসেবে আমার জন্য খুব সহজ কাজ নয়, কারণ বাবার প্রতি যেমন সন্তানের পক্ষপাত থাকে, সন্তানের প্রতিও বাবা মায়ের পক্ষপাত থাকে। তো আমি একদমই একটা নিরপেক্ষ জায়গা থেকে বলার চেষ্টা করি। তিনি অসম্ভব নীতিবান একজন মানুষ ছিলেন এবং আমাদের পুরো পরিবারের মধ্যে এই নৈতিকতার ধারাবাহিকতা রক্তের মধ্যে মুদ্রিত হয়ে গেছে। আমার আব্বার গান অন্য আরেকজনের নামেও চলেছে, এখনও চলে। সেটা নিয়েও তাকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি ঠিক ওই নজরুলের ভঙ্গিতেই একটা কথা বলেছিলেন যে সাগর থেকে এক ঘটি পানি তুলে নিলে সমুদ্রের কিছু আসে যায় না। তো এই ঔদার্য নিয়ে উনি সেটা কিন্তু আমাদেরকে এক ধরনের শিক্ষাও দিয়েছে। যেমন আমরা যখন প্রতারিত হই, বঞ্চিত হই, তখন ওইভাবে ভাবি যে ঠিক আছে, যা গেছে তা যাক, ওটা নিয়ে পড়ে থাকলে হবে না, ওটা নিয়ে মরে যাওয়াও চলবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে উচ্চশিক্ষা লাভের পর আবু হেনা মোস্তফা কামাল 1969 সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। যারা আবু হেনা মোস্তফা কামালকে জানেন তারা জানেন যে তিনি বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি যেরকম দুর্দান্ত ছাত্র ছিলেন, বাংলায় তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স দুটোতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট, বা তিনি তখন হিউম্যানিটিস গ্রুপ থেকে পরীক্ষা দিয়ে পুরো তৎকালীন পূর্ব পাকিস্তানের বোর্ডে ম্যাট্রিকে 13তম এবং ইন্টারমিডিয়েটে 7ম স্থান অধিকার করেছিলেন। একজন আর্টসের ছাত্র হিসেবে কম্বাইন্ড গ্রুপে এটা ছিল খুব কঠিন কাজ, তাও সেটা করেছিলেন। এবং ওই রেজাল্ট নিয়ে কেউ বাংলা পড়তে পারে এটাও একটা খুব অভাবনীয় ব্যাপার, কারণ তার অফুরন্ত সুযোগ ছিল। কিন্তু শিক্ষকতা তিনি করতে চেয়েছিলেন এবং বাংলাই পড়তে চেয়েছিলেন, বাংলাকে ভালোবেসেন। তিনি কর্মজীবন শুরু করেন বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে। বিভিন্ন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। পরবর্তীতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখনও বহু ছাত্রের কাছে তার ভূয়সী প্রশংসা শুনি। তিনি কিভাবে ছাত্রদের সঙ্গে সম্পর্ক গড়েছিলেন, কিভাবে তাদের সমস্যা সমাধান করতেন, কিভাবে পিতার দৃষ্টিতে তাদের পরিচর্যা করতেন, দেখতেন। তারপরে তিনি যখন শিল্পকলা একাডেমি এবং বাংলা একাডেমি, আমি জাস্ট দুটো এক্সাম্পল বলি। শিল্পকলা একাডেমিতে আমার বাবা যাওয়ার পরে আমাকে ঘন ঘন সেখানে গানের প্রোগ্রামে ডাকা শুরু হলো। তো উনি খুব ক্ষুব্ধ হয়ে তৎকালীন মিউজিক ডিরেক্টরকে বললেন যে আপনারা সুজিত মোস্তফাকে বারবার ডাকছেন কেন? বলে, স্যার আপনার ছেলে তো ভালো গান গায়, সে তো ডিজার্ভ করে। তো উনি বললেন যে তো সেটা আমি ডিজি হওয়ার আগে কি সে ভালো গাইতো না? এখন হঠাৎ করে সে এত ভালো হয়ে গেল? আমি যতদিন শিল্পকলা একাডেমিতে আছি এখানে যেন সুজিত মোস্তফার পায়ের ছাপ না পড়ে। অতএব তিনি 1.5 বছর ছিলেন, এই 1.5 বছরে শিল্পকলায় আমার পায়ের ছাপ পড়েনি। ছাত্র জীবন থেকেই তাঁর কাব্য প্রতিভার স্ফুরণ ঘটে। অসংখ্য কালজয়ী গানের রচয়িতা তিনি। দর্পচূর্ণ, যোগ বিয়োগ, অনির্বাণ এবং কলমিলতার মতো চলচ্চিত্রে তাঁর গান দর্শক শ্রোতাকে বারবার মন্ত্রমুগ্ধ করেছে। এই পৃথিবীর পান্থশালায়, এই পৃথিবীর পান্থশালা, তুমি যে আমার কবিতা, আমার বাঁশির রাগিনী, অনেক বৃষ্টি ঝড়ে, কিংবা যায় যদি যাক প্রাণ, নদীর মাঝি বলে এসো নবীন, এর মতো গানগুলো আজও মানুষের হৃদয়ে অনুরণন তোলে। আমি যখন আমার বাবার গান পড়ি, ওনার গান সম্পর্কে গৌরীপ্রসন্ন মজুমদার একটা কথা বলেছিলেন
এই বাংলায় আমি আর ওই বাংলায় তুই। তো হয়তো এটা একটা ভালোবাসার প্রকাশ, একটা উচ্ছ্বাস, কিন্তু আমি আব্বার গান যখন পড়ি, ওনার প্রত্যেকটা গীতি কবিতা একটা মাস্টারপিস মনে হয় আমার কাছে। আর গানের মধ্যে আমরা যেটা গাই, আমরা তো একটা ভালো কথায় ভালো সুর পেলে সেটা গাইবার চেষ্টা করি, সেটার মধ্যে দিয়ে নিজেদের মনের রং মিশে গানটাকে আঁকবার চেষ্টা করি। কিন্তু গানের মধ্যে যে ভাব এবং রসের যে সম্পর্ক, সেটাকে আঁকতে গেলে, তুলে আনতে গেলে পরে ভালো কথার গাঁথুনি সেটা খুব ইম্পর্ট্যান্ট। এবং সেখানে যদি উপমা, রূপক এবং চিত্রকল্পকে পাওয়া যায় ঠিক মতন, সুন্দর মতন, তাহলে তো কথাই নাই, কারণ সেগুলো নিয়ে নিজের ভাবনার জগৎ আরও অনেক সমৃদ্ধ হয়ে যায়, আরও সুন্দরভাবে গানটাকে আঁকা যায়। আর আব্বার গানে অনুপ্রাসের দুর্দান্ত ব্যবহার ছিল, যেগুলো মানে আমি না বুঝেই হয়তো তখন করেছি, কিন্তু এখন একটু হয়তো বুঝতে শিখেছি। এখন মনে হয় যে লিরিক্যাল স্ট্যান্ডার্ডে তার সমকক্ষ গীতি কবি বাংলাদেশে আসলে আমার মনে হয় নাই। অনেকে খুব ভালো লিখেছেন, কিন্তু আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে এক পাল্লায় মাপতে পারছি না। কিন্তু খুব দুর্ভাগ্যজনক যে তিনি একটু বোহেমিয়ান টাইপের ছিলেন, নজরুল টাইপের চরিত্র আর কি। যা লিখেছেন, যে চাইতে এসছে তাকে দিয়ে দিয়েছেন, কখনোই কপি রাখেন না। তো ফলে আমি তার গানের সংখ্যা একদিন জিজ্ঞেস করেছিলাম, তো বললেন 2000-এর মতন হবে, কিন্তু আমি 250-রও কম গান উদ্ধার করতে পেরেছি, অনেক চেষ্টা করেও পারি নাই। গান লেখার পাশাপাশি কবিতা ও গ্রন্থ রচনাতেও তাঁর দক্ষতা ছিল অসাধারণ। আপন যৌবন বৈরী, যেহেতু জন্মান্ধ এবং আক্রান্ত গজলের মতো কাব্যগ্রন্থগুলো তাঁর গভীর মননশীলতার পরিচয় বহন করে। আবু হেনা মোস্তফা কামাল সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ 1987 সালে 21 পদক লাভ করেন। তাঁর দাম্পত্য সঙ্গী হালিমা মোস্তফা, তাদের 5 সন্তান। আমার মায়ের সঙ্গে তার প্রেমের বিয়ে, মাত্র 20 বছর বয়সে তিনি 16 বছরের হালিমা মোস্তফাকে বিয়ে করেছিলেন। আমরা 5 ভাই বোন, এবং আমরা আব্বার ভয়াবহ ব্যক্তিত্ব ছিল। এই ব্যক্তিত্বের রাশটা এরকম ছিল যে আমাদেরকে সরাসরি তার শাসন করতে হতো না। তিনি কি পছন্দ করেন, অপছন্দ করেন, এটুকু আমরা জানতাম বলেই আমরা তার আদর্শের পথ ধরে চলার চেষ্টা করেছি, এখনও করছি। আব্বার ইনটুইশন ছিল খুব প্রখর। যেহেতু ব্যক্তি মানুষ সম্পর্কে বলছি, উনি হঠাৎ একদিন আমার মাকে বললেন, আমার মায়ের ডাক নাম টুলু, যে টুলু, আমি বোধহয় খুব শীঘ্রই মারা যাব। তখন আমার মা বললেন যে কেন এরকম ভাবছো? তো বললেন যে আমি একটা স্বপ্ন দেখেছি, সেখানে দেখলাম যে একটা অদ্ভুত সুন্দর আলোকোজ্জ্বল একটা ঘর, এবং আমরা সবাই ঘরের সামনে দাঁড়ানো, তো ঘরটা আমাদের। তা আমি বললাম যে চলো টুলু, আমরা এটার ভেতরে যাই। তা তুমি বললে যে না, এই ঘরটা শুধু তোমার, এখানে আমরা কেউ যাব না, এখানে তুমিই যাবে। তার মানে হচ্ছে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে। এই স্বপ্ন দেখার 7 দিন পরে উনি মারা যান। বাংলা সাহিত্য এবং সংস্কৃতির এই উজ্জ্বল নক্ষত্র 1989 সালের 23 সেপ্টেম্বর পরলোক গমন করেন। আবু হেনা মোস্তফা কামাল আজ আমাদের মাঝে নেই, কিন্তু তাঁর সৃষ্টি তাকে অমর করে রেখেছে।